হ্যালো স্টুডেন্টস, ইউপিএসইউ টেকনিক্যাল সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা লাস্ট লেকচারে যেটা আলোচনা করছিলাম, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিসি সার্কিটের কেভিএল কারশফস ভোল্টেজ ল নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা এই দুটো ইকুয়েশন দেখা যাচ্ছে 1, 2, সেই ইকুয়েশনগুলো আমরা জেনেছিলাম কিভাবে করতে হয়। সেখানে আমি লাস্ট উল্লেখ করেছিলাম আমরা কি এত কিছু করব। স্টেটমেন্ট মনে রাখতে হবে, স্টেটমেন্ট বলে দিয়েছি, তোমরা আশা করি এটা নোট ডাউন করে নেবে। যেটা দরকার সেটা হচ্ছে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এত জিনিসটাকে কমপ্লেক্স না করে শর্টকাটে আমাদের করতে হবে, কেন কারশফস ভোল্টেজ লয়ের অ্যাপ্লিকেশান আমাদের এই কামিং বিভিন্ন থিওরেম বা অ্যানালিসিস যাই করো তুমি, বিভিন্ন সার্কিট সিম্পলিফিকেশানের একটা টুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল, যেটা আমাদের কাজে লাগাতে হবে। তা সেইটাকে আমরা কিভাবে খুব সহজে করতে পারি সেটা আমি এখানে প্রথম আলোচনা করে একটা নিউমেরিক্যাল করে এটাকে কমপ্লিট করব। ওকে, ফার্স্ট ফলো করো যা যা বলেছি সেটা দিয়ে আমি এখানে ইকুয়েশন লিখছি। 1 আর 2 এর ইকুয়েশনেই চলে আসব। তুমি চাইলে 1এও যেতে পারবে, 2এও যেতে পারবে, কিন্তু আমরা এখন যে ইকুয়েশনটা লিখছি সেটাকে আমরা 3 বলবো। যাই হোক, শুরু করছি। ফর্মুলাগুলো মনে আছে? ফর্মুলা বলছি না, কন্ডিশন বা প্রসেস বা ল যা বলেছি মনে আছে নিশ্চয়ই। কারেন্টটা নেগেটিভ থেকে পজিটিভে গেলে স্যার V1 মানে ভোল্টেজের আগে পজিটিভ হয়। ওকে, দ্যাটস গুড। নেক্সট, কারেন্টের ডিরেকশন ওয়াইজ রেজিস্ট্যান্সের আগে যেখানে এন্ট্রি হচ্ছে দিস পয়েন্ট উইল বি পজিটিভ, আর যেখান থেকে এক্সিট করছে দ্যাট পয়েন্ট উইল বি নেগেটিভ। পজিটিভ অ্যান্ড নেগেটিভ, তার মানে এটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করলে এটা নেগেটিভ সাইন হবে। এবং এখানে যে ড্রপ হবে সেটাকে জানতে হবে কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল হিসাবে। কারেন্ট হচ্ছে আই আর রেজিস্ট্যান্স হচ্ছে R1, IR1। ওকে, নেক্সট হচ্ছে কোন ভোল্টেজ এরপরে পাচ্ছি? V2। V2ও নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি প্লাস V2। নেক্সট হচ্ছে রেজিস্ট্যান্স R2 পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, তার মানে নেগেটিভ। কারেন্ট কত? I, আর রেজিস্ট্যান্স কত গুণ করে দিতে হবে। ওকে, নেক্সট কি? V3 মাইনাস V3। কেন? পজিটিভ থেকে নেগেটিভে গেলে নেগেটিভ হয়, সেটা আমরা আগের লেকচারে আলোচনা করেছি। এরপর দেখো ফিরে এসেছে এখানে, কিন্তু ফিরে আসার পর এখানে কি কিছু আছে? না, কিছু নেই, তাহলে ইকুয়াল টু 0। কারণ আমি এখানে সেকেন্ড যে স্টেটমেন্টটা আমি বলেছিলাম, algebraic sum of all voltages around a closed path will be equal to 0 as per polarity। এই ইকুয়েশানটাকে আমি যদি 3 বলি, দেখো এই 3 নম্বর ইকুয়েশানটা 2 নম্বর ইকুয়েশনের সঙ্গে একেবারে ম্যাচ করে গেছে, একই। তুমি এটাকে বোথ সাইডে অ্যারো দিতে পারো। লুক অ্যাট দিস, জাস্ট এদেরকে একটু সাজিয়ে গুজিয়ে লেখানো হয়েছে। কিন্তু তুমি কিন্তু ইন ফিউচার সমস্ত ক্ষেত্রে এটাই অ্যাপ্লাই করো। তুমি এটাতেই যদি এখন নিজে চিন্তা করো, দেখো তুমি যদি মনে করো একটু সাজাও, তুমি এখানে ভোল্টেজ সোর্সগুলোকে একদিকে নিয়ে আসো আর ড্রপগুলোকে উল্টো দিকে নিয়ে যাও। ড্রপগুলোকে উল্টো দিকে নিয়ে গেলে এবার এদেরকে একটা ব্র্যাকেটে ভরো। এই যে ইকুয়েশন পেলে, এটাকে যদি আমি 4 বলি, এই 4-এর সঙ্গে দেখো লক্ষ্য করে আমাদের এই 1 নম্বর ইকুয়েশনের একটা অভূতপূর্ব মিল রয়েছে। বোঝা গেল? তাহলে দেখো এই 4 আর 1-এর মধ্যে একটা ভালো মিল আছে। তাহলে আমি যদি এখান থেকে স্টার্ট করে এই দুটোর কথা, স্টেটমেন্টের কথা বলি, তাতেও কিন্তু আমাদের ওই একটা স্টেটমেন্টে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সেটা কি? algebraic summation of all voltage source around a closed loop as per polarity will be equal to 0। as per polarity কথাটা কিন্তু বলতে হবে, না বললে ব্যাপারটা কিন্তু গণ্ডগোল। এইটার উপরে আমাদের একটু এক্সারসাইজ করা দরকার। আমি আর একটা আরবিট্রারি ইকুয়েশন নিচ্ছি, ফলো করো। একটা ভোল্টেজ সোর্স, আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ভোল্টেজ সোর্স, আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ভোল্টেজ সোর্স,
একটু কমপ্লিকেটেড করা নয়, জিনিসটাকে যতটা পারা যায় বোঝা। আবার একটা ভোল্টেজ সোর্স, এখানে গ্রাউন্ডেও আমি আবার একটা রেজিস্ট্যান্স, আবার একটা ভোল্টেজ সোর্স দিয়ে জিনিসটাকে একেবারে দীর্ঘ, মানে জিনিসে এলিমেন্টের সংখ্যা বাড়ানো। এবার ভোল্টেজ সোর্সগুলোর নাম দিয়ে দাও, V1, V2, V3, V4, V5, R1, R2, R3, R4। এইবার এখানে আমাদের নিয়ম অনুসারে কারেন্টের ডিরেকশন I, এটা তো আমি বলেছিলাম যে এইভাবে আমরা চিন্তা করব, ক্লকওয়াইজ ডিরেকশন। এইবার ইকুয়েশনের কথা কিভাবে বলবো সেটা অলরেডি বলেছি, তোমরা ভিডিওটাকে পজ করে একবার ইকুয়েশনটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? আমি এখানে ইকুয়েশনটা লিখছি, তোমরা ইকুয়েশনটাকে পজ করে, কথাটা যে বলছি পজ করে নিজেরা ট্রাই করবে, তারপর ম্যাচ করবে। মানে এটা হচ্ছে একদম প্রকৃতভাবে নিজেকে জাজ করা যে তুমি পারছো কি পারছো না, দ্যাট ইজ মানে ভেরি ইম্পর্টেন্ট। এটা তুমি পারবে কি পারবে না, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তো কোনো লাভ নেই। শুরু করা যাক। ফার্স্টে কারেন্টের ডিরেকশন ওয়াইজ এটা লক্ষ্য করে দেখো। ফার্স্টেই আমি বলে দিয়েছিলাম ঝটাপট কারেন্টের ডিরেকশন ওয়াইজ রেজিস্ট্যান্সের আগে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে জিনিসটাকে ফার্স্ট ফর্ম করবে ফার্স্ট। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাদের যদি মনে হয় কনফিউশন অনেক সময় হয়ে যায়, এটাকে প্লাস এটাকে মাইনাস করে দাও, দ্যাট ইজ ভেরি ভেরি ট্রিক, মানে ইম্পর্টেন্ট ট্রিক, এটাকে মনে করতে পারো। তাহলে কি হয়, ব্যাপারটাকে একেবারে পরিষ্কার, কেন চোখের সামনে প্লাস মাইনাস দেখা, বড় প্লেট ছোটো প্লেট চিন্তা করা, অনেক কনফিউশন। এইবার তুমি সিম্পল এদেরকে যোগ করে দাও অ্যাজ পার পোলারিটি। আমি বলেছি নেগেটিভ থেকে পজিটিভে গেলে প্লাস, তাহলে প্লাস V1, ওকে। নেক্সট নেগেটিভ থেকে পজিটিভের পর পজিটিভ থেকে নেগেটিভ গেলে মাইনাস, মাইনাস IR1, ওকে। নেক্সট আবার পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে মাইনাস V2। নেক্সট আবার পজিটিভ থেকে নেগেটিভ, মাইনাস IR2, ওকে। নেক্সট তারপরে কি আছে, V3, নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে মানে প্লাস V3। নেক্সট রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সে সবসময় ড্রপ মাইনাসই হয়, এটাও কিন্তু মাথায় রাখতে পারো। এটা কী হবে দেখো, কী হবে IR3। নেক্সট V4, V4 হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, মাইনাস V4। নেক্সট V5, পজিটিভ থেকে নেগেটিভ, মাইনাস V5। নেক্সট রেজিস্ট্যান্স R4, মাইনাস IR4 ইকুয়াল টু 0। এই পুরো ইকুয়েশানটা আমরা কিন্তু ওই একটা স্টেটমেন্টের ওপরই ভরসা করে লিখছি, অ্যালজেব্রিক সাম অফ অল ভোল্টেজ, algebraic sum of all voltage in a closed path or in a closed loop will be equal to 0 as per polarity, okay? এইটা কিন্তু আমাদের একদম ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড আউট এনি টাইপ অফ KVL ইকুয়েশন ফর এনি সার্কিট। যে কোনো সার্কিটে তুমি খুব সহজেই এই ইকুয়েশনটা বার করতে পারো। রেজিস্ট্যান্সের জন্য প্লাস মাইনাসের সঙ্গে সঙ্গে ভোল্টেজেও প্লাস মাইনাসটা তুমি যদি এইভাবে বসিয়ে দাও, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি সিম্পল এবং অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, যেটা তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হতে পারে। সেটা তোমরা একটু খেয়াল রেখে করবে, বোঝা গেল? ওকে, এটা নিউমেরিক্যাল করা যাক। ফাইন্ড আই, কিছু বলা নেই, আমরা যা যা শিখেছি এখনও পর্যন্ত একেবারে প্রথম থেকে শুরু করলে এই লেকচারের অবধি যতটা শিখেছি তোমাকে বলা হলো এটা আমার কাছে একটা গিভেন সার্কিট, ক্যালকুলেট আই, ফাইন্ড আই ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কত, কীভাবে বার করবে। প্রথমত আমাদেরকে এখানে ইকুয়েশনটা ফর্ম করে KVL দিয়ে সলিউশন করা আজকে আমরা শিখেছি, গত ক্লাসেই শুরু হয়েছিল, আজকে কমপ্লিট হয়েছে, শিখেছি।
প্রশ্ন হচ্ছে আমরা কেভিএল দিয়ে এটাকে করব না অন্য কোনো রকমভাবে করব, সেটা আমরা চিন্তা করব কিভাবে। প্রথমত লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল লুপের অঙ্ক। সিঙ্গেল লুপের অঙ্ক, এই সিঙ্গেল লুপের অঙ্কে আমরা কি কেভিএল ইকুয়েশান লিখে করব না অন্য কিছুভাবে করব, সেটা একটা আলোচনা থাকে। কেন সিঙ্গেল লুপ সেটা আমি আস্তে আস্তে করে ডিসকাস করব। ভালো করে দেখো, এখানে লুপ বা মেশ বলে কিছু নেই, যাই লুপ তাই মেশ, যাই মেশ তাই লুপ। অতএব এটা একটা সিঙ্গেল লুপ বলে আমরা সাধারণত সবসময় বলে থাকি। এটা যদি সিঙ্গেল লুপ হয়, এখানে আমাদের কিন্তু ওহমস ল অ্যাপ্লিকেবল, কারণ ওহমস লতে আমরা শিখেছি যে একটা রেজিস্ট্যান্সের দুটো টার্মিনাল, তার মাঝের ভোল্টেজ ডিফারেন্স জানলে তুমি কিন্তু সহজেই ওর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বার করতে পারবে V/R ফর্মুলা দিয়ে। এই সার্কিটটাতেও লক্ষ্য করে দেখো, দুটো ভোল্টেজ সোর্স রয়েছে আর বাকি কিছু রেজিস্ট্যান্স রয়েছে এবং এটা একটা কমপ্লিট সিরিজ সার্কিট। অতএব তুমি এটাকে ইকুইভ্যালেন্ট একটা সার্কিটে কনভার্ট করতে পারো, যে সার্কিটে তুমি খুব সহজে কারেন্ট ক্যালকুলেট করতে পারো। প্রশ্ন হচ্ছে আমরা ওহমস লটাকে যদি এখানে অ্যাপ্লাই করে সলিউশন করতে চাই, তাতেও তুমি অ্যান্সার পাবে, আবার কেভিএল দিয়েও অ্যান্সার পাবে। আমি এখানে দুরকমভাবেই তোমাদের সামনে অ্যান্সারটা করব, ক্যালকুলেশন করব, এবং তোমরা নিজেরাই ভাববে যে কোন পথে যাওয়াটা উচিত। সাধারণভাবে আমরা কিন্তু ওহমস লতে যাব না। কেন যাব না সেটাও আমরা আসব। ঠিক আছে, সলিউশনটা আমি শুরু করছি। দেখো, সলিউশনে ফার্স্ট অফ অল আমি এটাকে মনে করি সিম্পলিফাই করে ফেলি। সিম্পলিফাই করলে তোমার সামনে জিনিসটা কীরকম ফর্মে আসে দেখো। লক্ষ্য করো, একটা ভোল্টেজ সোর্স তোমার কাছে ছিল প্লাস মাইনাস, এই ভোল্টেজ সোর্সটাও এই লাইনে চলে এলো। তাহলে আমি মনে করতে পারি ওর পেছনে বা ওর আগে যেখানেই দাও তুমি এইভাবে মনে করতে পারো। লক্ষ্য করে দেখো, এই দিক থেকে এসে এটার সঙ্গে কিন্তু নেগেটিভ, এই দিক থেকে পজিটিভ, তার মানে তোমাকে কিন্তু এটাকে নেগেটিভ এটাকে পজিটিভ এইভাবে ড্র করতে হচ্ছে। যা যা করছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, মানে দুটো ভোল্টেজ সোর্সকে তুমি পাশাপাশি আনলে অ্যাজ পার পোলারিটি। ওকে, আর বাকি রেজিস্ট্যান্সগুলোকে আমি এখানে এইভাবে শো করে দিচ্ছি, একই লাইনেই শো করছি। এইবার দেখো সার্কিটটা কিন্তু ক্লোজড, তাহলে তোমাকে ক্লোজ করে দিতে হবে। এক মিনিট, লাইন সরে গেলে তোমরা পুরো ব্যাপারটা ভিউটা আসবে। ওকে, এইভাবে আমি যদি দেখি, দেখো এটা হচ্ছে আমার আগের 10 ভোল্ট আর এটা আমার আগের 2 ভোল্ট, আর রেজিস্ট্যান্সগুলো এটা 4 ওহম, এটা 10 ওহম, এটা ধরো 2 ওহম, এটা ধরো 3 ওহম, আর এখান দিয়ে কারেন্ট আই আগের মতো জানতে চাইছি। এটা কিন্তু আমি সিম্পলিফাইড করেছি তা নয়, আমি এদেরকে অ্যারেঞ্জ করেছি। এবার আমি সিম্পলিফাইড করব। সিম্পলিফাইড করলে কীরকম হচ্ছে, দুটো ভোল্টেজ সোর্স কিন্তু একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট হবে। দুটো ভোল্টেজ সোর্সকে আমি একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করব, দুটো ভোল্টেজ সোর্সকে একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করব, আর যতগুলো রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট আছে তাদেরকে আমি একটা সিরিজ রেজিস্ট্যান্সে কনভার্ট করব। ঠিক আছে, সিরিজ রেজিস্ট্যান্সে কনভার্ট করব। এই যে সিরিজ রেজিস্ট্যান্সে কনভার্ট করব, এদের ভ্যালু কত হবে এগুলো আমাদের কিন্তু অলরেডি আগে আলোচনা হয়ে যায়। কোথায় আলোচনা হয়? এইচএসেই তোমরা অলরেডি করেছো। সিরিজ রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে তার ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয়। যদি সেগুলোর ওপরে কোনো ইম্পর্টেন্স থাকে, আমার ওই চ্যানেলটা ফলো করবে, সেখানে আমি তার উপরেও ভিডিও দিয়ে রাখবো, সেটাও পাবে। অনেক সময় অনেক জিনিস সব সময় খেয়াল থাকে না। মাথায় রাখবে, প্রথমত সিরিজ রেজিস্ট্যান্সগুলো যখন একসঙ্গে কানেক্ট করা থাকে না, এইভাবে থাকে না, সিরিজ রেজিস্ট্যান্স ভ্যালু কী হয়,
যোগফল করতে হয়, যোগ করতে হয়। তাহলে 4 আর 10 আর 2 আর 3 সবগুলো যোগ করলে কত হয়? 14, 2 16, 3 19, তাই তো? আমার এখানে টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে? 19, ঠিক? হ্যাঁ, 19 ওহম। আর ভোল্টেজ সোর্সগুলো অ্যাজ পার পোলারিটি কীরকম হয়? অ্যাডিশন বা সাবস্ট্রাকশন? এখানে ভোল্টেজগুলো কি করছে? একে অপরকে অপোজ করছে, মানে 8 ভোল্ট। বোঝা গেল? এই যে সার্কিটটা তৈরি হলো, এইবার এই সার্কিটে তোমাকে বলেছে হোয়াট উইল বি আই। তাহলে আমি এখান থেকে আই, ওহমসের ল অনুসারে ফর্মুলা আমাদের জানা আছে ভি বাই আর। আর এর ভ্যালু হচ্ছে 19 আর এটা হচ্ছে 8, এটাকে কাটা যাবে না, এটা হচ্ছে অ্যাম্পস। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এটা আমরা কি দিয়ে করেছি সেটা কিন্তু আমি বলেছি বাই ওহমস ল। বোঝা গেছে? এইবার আমরা এটাকে কেভিএল দিয়ে করব। এই যে সলিউশনটা করলাম এটা ওহমস ল, কেভিএল দিয়ে করলে এখান থেকে কি করব? কিচ্ছু করতে যাব না, ডিরেক্ট ইকুয়েশন শিখব। কারণ মাথায় রাখবে, তুমি যত স্টেপ বাই স্টেপ উপরের দিকে উঠবে, তুমি যত বেশি হায়ার স্টাডির দিকে যাবে, তুমি কিন্তু সিম্পলিফিকেশন প্রসেসগুলো আরও বেশি রপ্ত করবে। তুমি কিন্তু ওহমস ল যখন শিখেছিলে তখন কার্চফস ভোল্টেজ ল সম্বন্ধে খুব একটা আমাদের আলোচনা করা হয়নি। তাহলে এখন কার্চফস ভোল্টেজ ল শিখেছি, তার মানে আমরা ওহমস লটাকে ছোটোখাটো ক্ষেত্রে অ্যাপ্লাই করলেও বড় ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লাই করে এরকমভাবে স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস করার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে আমাদের এখানে একদম ডিরেক্ট ওহমস ল না ডিরেক্ট কার্চফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করলে কী হবে? ফার্স্ট অফ অল আমি বলে দিয়েছি, এটা তো প্লাস মাইনাস লেখা আছে, লিখতে হবে না। রেজিস্ট্যান্সের জন্য চট করে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস। কেন? কারেন্টটা দেখো কোন দিকে যাচ্ছে, এই কি ক্লকওয়াইজ। একবার দেখিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আই দিস আর সেম। এইবার যদি আমি লিখি কী হবে? নেগেটিভ টু পজিটিভ প্লাস 10 ভোল্ট, প্লাসটা লিখলাম না। রেজিস্ট্যান্সের জন্য অলওয়েজ নেগেটিভ, আর 4i মাইনাস 10i, ক্লিয়ার? মাইনাস 2, ওকে, পজিটিভ টু নেগেটিভ, পজিটিভ মাইনাস 3i, পজিটিভ নেগেটিভ মাইনাস 2i ইকুয়াল টু 0। এবার দেখো এখানে সবকটা আইগুলোকে একদিকে রাখো, সব আই একদিকে থাকলে কত হচ্ছে? 4i মাইনাস 10i মাইনাস 3i মাইনাস 2i, আর ওদেরকে ওদিকে নিয়ে যাও, কত হচ্ছে? মাইনাস 10 প্লাস 2, কত? 4 10 14, 3 17 2 19, মাইনাস 19i, এদিকে হচ্ছে মাইনাস 8, i ইকুয়াল টু 8/19। এটা কাটাকুটি করা যাচ্ছে না। এটা কি এটা তো আগের অ্যান্সারটা এলো। তুমি কোন পথে যাবে? এই ধরনের একটা অঙ্ক যেখানে অনেকগুলো প্যারামিটার রয়েছে, বাট ইট ইজ এ সিঙ্গেল লুপ। কোন পথে যাবে? আমরা কি এই পথে যাব না, বাট ইট ইজ ইন ইউজিং ওহমস ল। এটা হচ্ছে বাই ইউজিং কেভিএল, এটা ইউজ কেভিএল, আর এটা হচ্ছে ইউজ ওহম ল। ইউজ ওহমস ল, এটা হচ্ছে ইউজ কেভিএল। কেভিএলে আমরা যাব, কেভিএলে আমাদের এখানকার সলিউশন করতে অনেক কম সময় লেগেছে, ডিরেক্ট ইকুয়েশন আমরা শিখে গেছি তাই। বোঝা গেল? নেক্সট নিউমারিক্যালটা ফলো করো, দিস ওয়ান দেখা যাচ্ছে ফুল, ইয়েস। এই নিউমারিক্যালেও ফাইন্ড আই, বাট ইট ইজ নট এ সিঙ্গেল লুপ। এখানে লুপ বেড়ে গেছে। লুপ বেড়ে গেলে আমাদের এই কেভিএল তো একটা মানে টুল, কেভিএল একটা টুল, এবং কেভিএল টুলটা আমি ফার্দার বিভিন্ন ক্ষেত্রে যে কোনো নিউমারিক্যাল সলিউশনের ক্ষেত্রে আমি অনেকবার ইউজ করবো, ডেফিনেটলি, দ্যাট ইজ ট্রু। কিন্তু এটা কেভিএল দিয়ে সলিউশন করা বেশ শক্ত, মানে ঝামেলা, বোঝা যাবে না, এবং আমরা একটা লজিকে সলিউশনগুলো চট করে নামাতেও বেশ অসুবিধায় পড়ব।
তা সেটা আমি এই লেকচারে আলোচনা করব না, সেটা আমি নেক্সট লেকচারে আলোচনা করব, যেখানে বলা হবে মেশ অ্যানালিসিস বলে একটা নিউ টপিক। সিলেবাসে উল্লেখ নেই কোথাও, বাট ইউ মাস্ট নো। কারণ এটা না জানলে ওটা করা যাবে না, এরকম একটা ইস্যু যখন উঠে আসবে তখন মেশ অ্যানালিসিস কেন জানো না, একটা ফ্যাক্টর। আমরা থিওরেম শিখবো, সুপারপজিশন, থেভেনিন, নর্টন, ম্যাক্সিমাম পাওয়ার বলেছি, তো তার আগে যে আমাদের কত জিনিস শিখতে হবে সেটা কিন্তু দেখতে তোমরা পাচ্ছ। যাই হোক, তা ফার্স্ট অফ অল আমি এটাকে কেভিএল, অনলি কেভিএল দিয়েই করার চেষ্টা করছি, দেখো কীভাবে হচ্ছে। নেক্সট লেকচারে নিয়ে আসবো মেশ অ্যানালিসিস, এই অঙ্কটা নামিয়ে দেবো ঝড়ের গতিতে, এবং কত সহজে ভাবতেও পারবে না, ঠিক। যাই হোক, তা আমার এখানে দরকার আই। তা আমি এইখানে এই সার্কিটে ফার্স্ট অফ অল আমি কিছু জানি না, অতএব আমি মনে করি যে ভোল্টেজ সোর্সগুলো দেখাই যাচ্ছে পজিটিভ, আমি কারেন্টগুলো মনে করি এখানে কারেন্ট একটা ধরে নিই, এখানেও একটা কারেন্ট ধরে নিই। এই কারেন্টগুলো কী কী হতে পারে? এই কারেন্টগুলোকে একটার নাম দিলাম I1 আর একটার নাম দিলাম I2। তুমি দেখো এই দুটো কারেন্ট এখান দিয়ে বেরিয়ে এই জায়গায় আসবে যখন, এই কারেন্টটা কোন দিকে যাবে? এই দিকে যাবে, এই কারেন্টটাও এদিকে যাবে। তুমি বলবে স্যার এই কারেন্টটা এদিকে যাবে না, বা এই কারেন্টটা এদিকে কেন যাবে না, তোমার প্রশ্ন হবে, আমি জানি। এই প্রশ্নগুলোর জন্য কিন্তু আমি কিছু ডিসকাশন নেক্সট বা তার পরের নেক্সট তার মানে আলোচনা করার একটা জায়গা তৈরি করব। এখানে ওইগুলো আলোচনা করা একটু অসুবিধা আছে, তাতে কি হয় মেন জায়গা থেকে বারে বারে সরে যায়। শুধু এখানে মাথায় রাখো যে এই কারেন্ট আর এই কারেন্ট সবাই এইদিকেই যাচ্ছে, এদিকে যাবে না, ঠিক। কেন যাবে না সেগুলো আলোচনা আমি পরে করব। তাহলে তুমি বলো I ইকুয়াল টু কত? এই I2ও এদিকে যাচ্ছে, I1ও এদিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে I1 আর I2, তাহলে I ইকুয়াল টু I1 প্লাস I2। ওকে, এরপর তুমি কি করবে? দুটো কেভিএল ইকুয়েশন লিখে সলিউশন করবে, যেহেতু মেশ অ্যানালিসিস আমরা এখনও স্টার্ট করিনি। কিভাবে কেভিএল দুটো ইকুয়েশন লিখব সেটা একটু ফলো করো। ফার্স্টে মনে করো এখানে লুপ, মেশ, এই সমস্ত জিনিস ভাবার কিছু নেই, এটা একটা মেশ, এটা একটা মেশ, আর পুরোটা মিলিয়ে একটা লুপ, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। একটা লুপের মধ্যে দুটো মেশ আছে, এক একটা মেশের মধ্যে কোনো মেশ নেই, বা কোনো একটা মেশের মধ্যে কোনো লুপ থাকবে না, বুঝে গেল? এটা একটা মেশ, এটা একটা মেশ, আর পুরোটা মিলিয়ে এটা লুপ। এটা লুপ কেন? কারণ এর মধ্যে দুটো মেশ আছে। এগুলো আমি বলেছি, ফলো করবে। আগের লেকচার প্লে লিস্ট ওয়াইজ ফলো করবে, সমস্ত কিছু পরপর স্টেপ বাই স্টেপ অ্যাকর্ডিং টু সিলেবাস, ম্যাকআউট সিলেবাস আমি ওখানে ডিসকাস করেছি, সেটা দেখবে। ফার্স্ট অফ অল এখানে দেখো, আমি এখানে একটা যদি কেভিএল ইকুয়েশনের কথা ভাবি, যদি আমি কেভিএল ইকুয়েশনের কথা ভাবি, বলে কার মধ্যে ভাবা হবে? ফার্স্টে পুরোটার মধ্যে ভাবি, হ্যাঁ পুরোটার মধ্যে ভাবছি, তাহলে এটাকে নাম দিয়ে দিই, টার্মিনালগুলোর নাম দিই। এটা একটা টার্মিনাল এ, এটা একটা টার্মিনাল, এর মাঝেও একটা রয়েছে, কেন? এটা তো কানেক্টেড না। এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, এই দুটো কমন টার্মিনাল, তবু আমি এরমভাবে লিখছি, আর এই দুটোর মধ্যে একটা, এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। বোঝা গেল? এরপরে আমি প্রথমে কেভিএল অ্যাপ্লাই করছি, কেভিএল অ্যাপ্লাই করছি কোন পাথটার জন্য? পাথই বলবো, কোন ক্লোজ পাথ, লুপ মেশ না বলে ক্লোজ পাথ বলবো। কোনটা? লক্ষ্য করো, এ, বি, সি, ডি, জি, এইচ, এফ, এ, বি, সি, ডি, জি, এইচ, এফ, এ। এটার জন্য আমি লিখছি, ফলো করো ইকুয়েশনটা। বলবে কারেন্ট তো আমার ধরা আছে,
তুমি আবার এক্সট্রা একটা কারেন্ট ধরবে না, তাহলে ঝামেলা। ওকে, তাহলে এই কারেন্টটা এর মধ্যে দিয়ে যাচ্ছিল নেগেটিভ টু পজিটিভ 40। ওকে, নেক্সট এখানে পোলারিটি ওয়াইজ প্লাস মাইনাস বসাতে বলেছিলাম, বসিয়ে দাও। তাহলে এটা কত হবে? -2i1, 2i1। এটার মধ্যে কোনো কিছু নেই, এবার এটায় চলে আসো, এখানেও কিছু নেই। এখানে কি আছে? 6। এখানে কি হবে? ক্যাপিটাল আই। ক্যাপিটাল আই মানে i1 প্লাস i2, এই যে লিখেছি, তাহলে এখানে লিখে দাও। ইকুয়াল টু কত? 0। কেন? দেখো এই যে ফেরত আসছো, আর কেউ নেই পথে, তো পথে কেউ নেই, তাহলে এটাকে ইকুয়েশন সিম্পলিফাই করা যাক। 40 - 2i1 -6i1 -6i2 ইকুয়াল টু 0। 6 আর 2 যোগ করলে, 2 আর 6 যোগ করলে -8i1 -6i2 প্লাস 40 ইকুয়াল টু 0। এইবার যদি আমি একটু সাইনটাকে প্রপার ওয়েতে লিখি, 8i1 প্লাস 6i2 ইকুয়াল টু 40, একটু স্টেপ জাম্প করলাম, এটা কি ইকুয়েশন 1। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এইবার আমি আর একটা লুপ ধরব। তোমার যেটা খুশি লুপ ধরতে পারো, কোনো ব্যাপার না, তুমি যেটা খুশি নিয়ে শুরু করতে পারো। এবার আমি আর একটা লুপ ধরলাম এই দুটোর মধ্যে। ওকে, কেন ধরছি আমি এটা আসছি, একটু লেকচারটা হয়তো 5 মিনিট এক্সট্রা হতে পারে, কারণ অঙ্কটাকে মাঝখানে বন্ধ করবো না। এইবারের লুপটা হচ্ছে, বা ক্লোজ পাথ, লুপ বলবো না, ক্লোজ পাথ। এফ ই ডি জি এইচ এফ, এফ ই ডি জি এইচ এফ। বোঝা গেল? যদি এই লুপটার কথা ভাবি, দেখো কি আছে, 44 পজিটিভ -4i2 -6i1 প্লাস i2 ইকুয়াল টু 0। 44 4i2 6i1 6i2, ডেফিনেটলি এটা মাইনাস হবে, সরি ইকুয়াল টু 0। ওকে, এবার এখানে দেখো 6i1, 4 আর 4 10, 10i2 প্লাস 44 ইকুয়াল টু 0। 6i1 10i2 ইকুয়াল টু 44, এটাকে ইকুয়েশন 2 ধর। ইট ইজ আ টু লুপ ইকুয়েশন, ইট ইজ আ টু লুপ ইকুয়েশন। বুঝে যাচ্ছে? টু লুপ ইকুয়েশন, বা দুটো ক্লোজ পাথ আছে ধরে নিলে, তাই দুটো ইকুয়েশন হতে হবে, কেন i1 i2 দুটো বার করতে হবে, এবারে দুজনকে সলভ করতে হবে। তাহলে ইকুয়েশনগুলোকে এখানে একটু দেখা যাক, দেখে লিখে নিলে ব্যাপারটা কি হয়, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। এটাকে যদি আমি স্টেপ বাই স্টেপ ফলো করি, তাহলে কত দেখতে পাচ্ছি, এটা 8 আছে, এটা 6 আছে, তাহলে এটাকে আমি গুণ করব 6 দিয়ে, এটাকে আমি গুণ করব 8 দিয়ে, সলিউশন প্রসেস। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে, 48i1 36i2 ইকুয়াল টু 240। 48i1 80i2, 4 × 32, 4 × 32 আর 3 35, সরি 40-এ কত হয়, 320, 4 × 32, 320 আর 32 যোগ করে 352। এইবার তুমি এটাকে সলিউশন করো, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এটা ক্যান্সেল হয়ে কত হচ্ছে, 80 থেকে 40 গেলে কত হয়, 40, 40-এর থেকে 4 যোগ করে দাও 44, 44i2 ডেফিনেটলি নেগেটিভ। ওকে, আর 352 থেকে 240,
340 থেকে 240 গেলে 100 ওকে। বিয়োগগুলো একটু দেখে নেবে। ক্যালকুলেটরটা আমার আজকে এখানে প্রেজেন্ট নেই বলে আমি একটু মুখে মুখে করছি। 240, 340 থেকে 240 গেলে কত? 100, আর তার সঙ্গে 52 মানে 12 বেশি, তাই 112। তাহলে I2 ইকুয়াল টু কত আসছে? 112/44, নেগেটিভ নেগেটিভ ক্যান্সেল, 44কে 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 4 12 হচ্ছে না, এটাকে আমি কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে 112 তুমি এখানে দেখতে পাচ্ছ 112 এটা একটু ছোট হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এটা কাটলে 22, 56/22 অ্যাম্পস। ওকে, হলো। I1 কী করে করব? I1 ইকুয়াল টু কত? I1 ইকুয়াল টু যদি দেখতে চাও, I1 ইকুয়াল টু কত? I1টা এখান থেকে দেখা যেতে পারে। এখান থেকে যদি দেখো কত হবে বলো, এখান থেকে যদি I1 বার করতে চাই কত হবে? 40 মাইনাস এই ইকুয়েশনটাকে, ওপরের ইকুয়েশনটা ইউজ করছি, 40 এই 1 নম্বর, 6I2 ডিভাইডেড বাই 8, এই 8টা। ওকে, সাবস্টিটিউট করো। 40 মাইনাস 6I2 মানে 56/22/8। এটা কত হচ্ছে? কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 3, 2 দিয়ে 11, কত হচ্ছে? 40-এ 440, আর এটা করলে কত হচ্ছে? 318, 3 5 15 আর 16/11 ভাগ হচ্ছে 8। এটাকে সলিউশন করলে কত হচ্ছে? I1কে সলিউশন করলে কত হচ্ছে? এটাকে সলিউশন করলে একটু করতে হবে, এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 2, 6 থেকে 1 7, 7 7 14, 7 1, এটা যে 2, 272/11 ভাগ হচ্ছে 1/8। 8 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, 13 দুগুণ 26, 6 দুগুণ 12, 2 দিয়ে কত? 4, 4 দিয়ে যাচ্ছে, 3 4 12, 4 6 না যাচ্ছে না, এটা 2 দিয়ে যাচ্ছে, 2, এটা 2 দিয়ে কত হচ্ছে? 6 দুগুণ 12, 8 দুগুণ 16। ওকে, 2 দিয়ে কাটা যাচ্ছে, ফার্দার এটা দেখতে পাচ্ছি একবারে যেত, যাই হোক, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 34/11। ক্যালকুলেটর তোমাদের থাকবে এখানে, এটা ভাবার কিছু নেই। হলো, সময়টা এগোচ্ছে, আর একটু বাকি আছে। আমার চাইছে কাকে? আমার চাইছে হচ্ছে I ইকুয়াল টু কত? I1 প্লাস I2। I1টা আমি এখান থেকে পেলাম, কত পেলাম? 34/11। I2 কত? 56/22। 11 আর 22 করলে কত হয়? এলসিএমটা 22। এখান থেকে 34 দুগুণ কত হয়? 68, 56। সাম আপ করলে কত হয়? 8 6 14, 4 হাতে 1, 5 6 11 12, 124/22। কাটাকুটি করলে 6 2 11, 62/11 অ্যাম্পস। এটাই হলো আমাদের অ্যান্সার। এই I এর অ্যান্সারটা আমি পেলাম, বোঝা গেল? তাহলে আমরা এখানে একটু সময় এক্সট্রা বেরিয়েছে, একটা অঙ্ক করলাম যেখানে KVLটাকে ইউজ করে করলাম। আমার কিছু বলার আরও বাকি রয়েছে। নেক্সট লেকচারে আমি মেশ অ্যানালিসিস তোমাদের শেখাবো, এই কমপ্লিকেসিটাকে রিডিউস করার জন্য। ঠিক আছে, মেশ অ্যানালিসিসটা করলে কি হবে? এটা তো গেল 2টো লুপ বা 2টো ক্লোজ পাথ, 3টে 4টে আরও বেশি, তখন কী করব? মেশ অ্যানালিসিস ইজ দ্য বেস্ট ওয়ে, এভাবে চিন্তা না করে। বোঝা গেল? থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েটিং ফর দ্য নেক্সট লেকচার।